আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত। বইটি আমাদের কেন পূর্ণাঙ্গ ডিজিটাল আশা করি তোমরা সকলেই জানো, কারণ আমাদের বইয়ের মধ্যে প্রত্যেকটি প্রশ্নের উপরে আছে কিউআর কোড। যে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি সরাসরি শিক্ষকের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। তার মানে দেখো, বাংলাদেশে এই সর্বপ্রথম বইয়ের সঙ্গে শিক্ষক একদম ফ্রি। তাই এরকম একটি বই অবশ্যই কিনতে হবে। তাই তুমি কেনার জন্য তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক এডুকেশনের অনলাইন পেজ থেকে সরাসরি ক্রয় করে নিতে পারো। তুমি কিনবে এবং তোমার বন্ধু বান্ধবকে উৎসাহিত করবে। চলো আজকে মূলত আমরা আরেকটি প্রশ্ন সলভ করব। তাহলে আমরা প্রশ্ন সলভে চলে যাই। দেখো, আমাদের এখানে 4 নম্বর প্রশ্নে কি বলা আছে, দুইটা বিক্রিয়া দেওয়া আছে। 1 নম্বর বিক্রিয়া বলা আছে ফর কে বলতে এখানে পটাশিয়াম। তাহলে দেখো, 4টা পটাশিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে দেখো K2O উৎপন্ন করছে, পটাশিয়াম অক্সাইড তৈরি করছে। এবং সেই সঙ্গে দেখো 2 নম্বর একটা বিক্রিয়া দেওয়া আছে A2, যেটাকে আমরা আসলে H2 বা I2 ধরে নিতে পারি, দরকার নেই আমাদের ধরার, যেটা বলা আছে আমরা সেটা দিয়েই করব। তাহলে A2 গ্যাস এবং B2 গ্যাস দুইটা বিক্রিয়া করে আমরা 2AB গ্যাস পাইছি এখান থেকে, ঠিক আছে। তাহলে এখন দেখো আমাকে কি বলছে, এখানে তাপীয় পরিবর্তনটা কিন্তু ধনাত্মক বলে দিচ্ছে, হ্যাঁ। তার মানে ΔH এর মানটা কিন্তু আমাদেরকে কি বলে দেওয়া আছে, ΔH এর মানটা কিন্তু আমাদেরকে পজিটিভ বলা আছে, ওকে, পজিটিভ বলা আছে। তাহলে এখন তুমি লক্ষ্য করো, এই বিক্রিয়াটার ক্ষেত্রে যেহেতু ΔH এর মানটা পজিটিভ দেওয়া আছে, তার মানে বুঝতেই পারতেছে এটা কিন্তু আমাদের একটা কি বলতো, এটা কিন্তু আমাদের একটা তাপহারী বিক্রিয়া, ওকে। এখন আসো 1 নম্বরে কি বলছে, ক নম্বরে সমানুকরণ বিক্রিয়া কাকে বলে। তাহলে দেখো, যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন তাদেরকে পরস্পরের সমাণু বলে। কি বলছি বলতো, যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন তাদেরকে পরস্পরের সমাণু বলে। আর এই ঘটমান অবস্থাটাকে আমরা বলতেছি সমানুতা। আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি, ওকে। এরপর আসো, গ্যালভানিক কোষে লবণ সেতু ব্যবহার করা হয় কেন। ওই যে তোমরা দেখে থাকবে যে এরকম একটা দুইটা সেল দেওয়া আছে, এই পাশে একটা ধরে নাও যে অ্যানোড প্রান্ত, এই পাশে আরেকটা দেওয়া আছে যেটা হচ্ছে আমাদের ক্যাথোড প্রান্ত। তাহলে দেখো, এই যে অ্যানোড প্রান্ত, এটা হচ্ছে আমাদের ক্যাথোড প্রান্ত, এবং এই মাঝখানে দেখবে একটা লবণ সেতু দেওয়া আছে। লবণ সেতুর মধ্যে দেখবে এখানে KCl ব্যবহার করা আছে। আসলে এই যে লবণ সেতুটা কেন ব্যবহার করা হয়, এই লবণ সেতু ব্যবহার করার দুইটা কারণ। 1 নম্বর কারণ হচ্ছে, দেখো দুইটা প্রান্তকে কিন্তু যুক্ত করছে কে বলতো, এই লবণ সেতু। তার মানে দেখো, দুইটা প্রান্তকে একটার সঙ্গে আরেকটার সংযোগ ঘটাচ্ছে, এটা একটা কারণ। 2 নম্বর কারণটা কি, দেখো যেহেতু লবণের মধ্যে কি আছে, পটাশিয়াম প্লাস Cl মাইনাস, তার মানে দেখো এই যে দুইটা দ্রবণের মধ্যে যদি আয়নের ঘনমাত্রার কোনো পরিবর্তন হয়, তাহলে এটা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সেটা পূর্ণতা দেয় কে বলতো, পূরণ করে হচ্ছে মূলত এই লবণ। তার মানে দেখো, সে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কিন্তু বিক্রিয়ার যে ঘনমাত্রার যে ব্যাপারটা এটাকে কিন্তু দেখাশোনা করতেছে। এই দুইটা কারণে মূলত আমরা দ্রবণের মধ্যে কি ব্যবহার করে থাকি, লবণ সেতু ব্যবহার করে থাকি, ওকে। আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি। চলো গ নম্বর প্রশ্ন আমরা সলভ করি। গ নম্বর প্রশ্ন আমাদেরকে বলা আছে, লাসাতিলের নীতি অনুযায়ী 2 নম্বর বিক্রিয়ার উপর তাপচাপের প্রভাব ব্যাখ্যা করো। তাহলে 2 নম্বর বিক্রিয়াটা কি ছিল, এখানে তাপচাপের প্রভাবটা কি সেটা একটু লক্ষ্য করো। তাহলে আমরা চলো দেখে আসি। তাহলে দেখো, বিক্রিয়াটা আমরা লিখে ফেলবো, ওকে। গ নম্বর প্রশ্ন তাহলে আমাদেরকে কি বলা আছে বলতো, 2 নম্বর বিক্রিয়াটা। তাহলে 2 নম্বর বিক্রিয়াটা এরকম দেওয়া ছিল, A2 গ্যাস, ওকে। কি দেওয়া ছিল বলতো, A2 গ্যাস, A2 গ্যাস এবং তার সঙ্গে কি বলতো, B2 গ্যাস, ওকে। তাহলে বিক্রিয়া করে এখান থেকে আমরা কি পাইছি বলতো, এখান থেকে আমরা পাইছি 2AB গ্যাস, সরি 2AB গ্যাস, ওকে। এখন বলছে এখানে আমাকে বলা ছিল তাপীয় পরিবর্তনটা ধনাত্মক, তার মানে আমরা বুঝতেই পারতেছি সেখানে যে ΔHটা বের হয়েছে সেটা হচ্ছে পজিটিভ, ওকে। আচ্ছা, এখন এই বিক্রিয়াটার ক্ষেত্রে তাপচাপ ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করতে বলছে, তার মানে আমরা বুঝতেই পারতেছি এইটার ক্ষেত্রে আমাদের কোন নীতিটা প্রয়োগ হবে, লা-শাতেলিয়ান নীতি প্রয়োগ হবে, ওকে। লা-শাতেলিয়ান নীতি প্রয়োগ করতে হবে আমাদেরকে। এখন আসো, লা-শাতেলিয়ান নীতি জিনিসটা কি। দেখো, লা-শাতেলিয়ান নীতিটা হচ্ছে, তুমি ধরে নাও একটি উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বাইরে থেকে তাপচাপ, মানে ওই বিক্রিয়াটা সাম্যাবস্থায় আসার পরে তুমি যদি বাইরে থেকে তাপচাপ বা ঘনমাত্রা পরিবর্তন করো, মানে নিয়ামকের প্রভাবক, কি বলতো, নিয়ামকের প্রভাবক, ওকে। নিয়ামকের প্রভাবক অর্থাৎ তাপচাপ ঘনমাত্রা কি বলতো, তাপ, চাপ এবং হচ্ছে ঘনমাত্রা, এই তিনটার যদি পরিবর্তন করো, তাহলে দেখো ওই বিক্রিয়াটার সাম্যাবস্থা এমনভাবে পরিবর্তিত হবে, ঠিক আছে, যেটাতে তাপচাপ ঘনমাত্রা যে প্রশমিত হওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু পরিলক্ষিত হবে। তার মানে কিভাবে পরিবর্তিত হলো সেটা কিন্তু প্রশমিত হবে বিক্রিয়াটার ক্ষেত্রে, এটাকে আমরা বলতেছি লা-শাতেলিয়ান নীতি। এখন আসলে লা-শাতেলিয়ান নীতি প্রয়োগ করে আমরা দেখব যে এখানে তাপচাপের কি প্রভাব আছে।
তাহলে দেখো আমরা যেটা বুঝতে পারতেছি, দেখো উদ্দীপকে উল্লেখিত 2 নম্বর বিক্রিয়াটি একটি তাফারি বিক্রিয়া। কেন তাফারি বিক্রিয়া? কারণ আমাদের এখানে ডেলএইচ এর মানটা পজিটিভ। তাহলে ডেলএইচ এর মানটা পজিটিভ হলে সেটা তাফারি বিক্রিয়া হয়। তাহলে উদ্দীপকের বিক্রিয়াটা কি বিক্রিয়া বলো তো? তাফারি বিক্রিয়া। এখন এই তাফারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রার প্রভাব কি আছে এবং চাপের কি প্রভাব আছে সেটা একটু দেখার চেষ্টা করি। তাহলে দেখো বিক্রিয়াটার ক্ষেত্রে তাপমাত্রার প্রভাবটা কি সেটা একটু দেখার চেষ্টা করি। আমরা একটা জিনিস মাথায় রাখবো, তাপমাত্রার প্রভাব তাফারি বিক্রিয়ার ক্ষেত্রে, ঠিক আছে, মনে রাখবা। তাফারি বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা বাইরে থেকে তাপ প্রদান করি, বিক্রিয়াটার ক্ষেত্রে কি করি বলতো? বিক্রিয়াটিকে বাইরে থেকে যদি তাপ প্রদান করি, ঠিক আছে, তাফারি বিক্রিয়ার ক্ষেত্রে বাইরে থেকে তাপ প্রদান করলে বিক্রিয়াটি সম্মুখমুখী হবে। বিক্রিয়াটা কি হবে বলতো? সম্মুখমুখী হবে। সম্মুখমুখী হওয়া মানে কি বলতো? উৎপাদও বৃদ্ধি পাবে, উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পাবে। কি হবে বলতো? উৎপাদ বৃদ্ধি পাবে, উপরের দিকে তীর চিহ্ন মানে বৃদ্ধি পাওয়া। আর বিক্রিয়কের পরিমাণটা তখন কি হবে বলতো? হ্রাস পাবে। তাহলে দেখো বিক্রিয়কের পরিমাণটা হ্রাস পাবে, নিচের দিকে তীর চিহ্ন মানে হচ্ছে হ্রাস পাওয়া। তার মানে দেখো তাফারি বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা বাইরে থেকে তাপ প্রদান করি তাহলে বিক্রিয়াটা সম্মুখমুখী হবে। সম্মুখমুখী হওয়া মানে কি বলতো? বিক্রিয়াটা সামনের দিকে যাবে। সামনের দিকে যাওয়া মানে হচ্ছে উৎপাদের পরিমাণ বাড়বে এবং বিক্রিয়কের পরিমাণটা কি হবে ভাইয়া? কমবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন মাথায় রাখো, যদি তাফারি বিক্রিয়ার ক্ষেত্রে আমরা তাপ হ্রাস করি তাহলে দেখো তাফারি বিক্রিয়ার ক্ষেত্রে বাইরে থেকে তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়াটা হবে পশ্চাৎমুখী। বিক্রিয়াটা হবে কি বলতো? পশ্চাৎমুখী। আবার বলতেছি, তাফারি বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি বাইরে থেকে তাপ হ্রাস করো তাহলে বিক্রিয়াটা হবে পশ্চাৎমুখী। বিক্রিয়া পশ্চাৎমুখী হওয়া মানে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে এবং উৎপাদের পরিমাণটা হ্রাস পাবে। তাহলে দেখো উৎপাদের পরিমাণ হ্রাস পাবে এবং বিক্রিয়কের পরিমাণটা কি হবে বলতো? বিক্রিয়কের পরিমাণটা বৃদ্ধি পাবে যদি তাফারি বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বাইরে থেকে তাপকে হ্রাস করি। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছি। এটা হলো আমাদের তাপমাত্রার প্রভাব, ঠিক আছে। তাহলে এখানে কি করলে? তাপ প্রদান করলে, ওকে, তাপ প্রদান করলে। আর যদি এখানে তাপ হ্রাস করি, তাপ হ্রাস করলে আসলে আমাদের এই ঘটনাটা ঘটবে। এটাকেই তোমরা এখন ব্যাখ্যা করে লিখে দিতে পারবে। এখন তাহলে তাপমাত্রার প্রভাব জিনিসটা আমরা বুঝতে পেরেছি। এখন আসো চাপের প্রভাব কি ছিল ভাইয়া? চাপের প্রভাবের জন্য আমাদের 2টা শর্ত আছে। চাপের প্রভাব কয়টা শর্ত আছে বলতো? 2টা শর্ত। একটা শর্ত হচ্ছে বিক্রিয়ায় অবশ্যই ন্যূনতম একটি বিক্রিয়ক অথবা উৎপাদে ন্যূনতম একটি গ্যাস থাকতে হবে। যেমন দেখো এখানে A2 গ্যাস, B2 কিন্তু গ্যাস এবং ABও কিন্তু কি অবস্থায় আছে বলতো? গ্যাসীয় অবস্থায় আছে। তার মানে বিক্রিয়াটা একটি গ্যাসীয় বিক্রিয়া। এবং সেই সঙ্গে দেখো এখানে 1 মোল A2 এবং এখানে 1 মোল B2 বিক্রিয়া করছে, বিক্রিয়া করে। তাহলে দেখো 1 মোল এবং 1 মোল, তাহলে টোটাল আমরা কত পাইলাম বলতো? টোটাল আমরা পাইলাম 2 মোল। তাহলে দেখো 2 মোল বিক্রিয়ক বিক্রিয়া করছে এবং উৎপাদ হয়েছে কয় মোল বলতো? 2 মোল। দেখো আমাদের শর্ত হচ্ছে বিক্রিয়ায় ন্যূনতম একটি গ্যাস থাকতে হবে বিক্রিয়ক অথবা উৎপাদে এবং সেই সঙ্গে মোল সংখ্যার ভিন্নতা থাকতে হবে। যদি থাকে তাহলে চাপের প্রভাব আছে, নাহলে চাপের প্রভাব নাই। দেখো বিক্রিয়াটা কিন্তু গ্যাসীয় বিক্রিয়া, বাট এখানে দেখো 2 মোল বিক্রিয়ক বিক্রিয়া করে 2 মোলই উৎপাদ উৎপন্ন করছে। তার মানে দেখো এখানে মোল সংখ্যার কোনো ভিন্নতা নাই, তাই এই বিক্রিয়াটার ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই। তাহলে দেখো কি নাই বলতো? উপরিউক্ত বিক্রিয়ার ক্ষেত্রে চাপের প্রভাব নেই। ওকে, আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি। তাহলে চাপের প্রভাব নেই। এই তো এটাই হচ্ছে মূলত আমাদের তাপ এবং চাপের প্রভাব। আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি। চলো আমরা এখন ঘ নম্বর প্রশ্নটা সলভ করে দেখি। ঘ নম্বর প্রশ্নটা আমাদেরকে কি বলা হয়েছে বলতো? ঘ নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে যে কোথায় ঘ, আচ্ছা দেখি আমাদের ঘ নম্বর প্রশ্নটা একটু উপরে চলে গেছে। হ্যাঁ, আমরা একটু এই পাশে দেখে নেই। এই যে দেখো ঘ নম্বর প্রশ্নে বলা আছে 1 নম্বর বিক্রিয়াটি, হ্যাঁ 1 নম্বর বিক্রিয়াটি, দেখো 1 নম্বর বিক্রিয়াটি কোন বিক্রিয়ার অন্তর্ভুক্ত তুমি হচ্ছে যুক্তি সহ বিশ্লেষণ করো। ওকে, আমরা এখন চলো 1 নম্বর বিক্রিয়াটি কোন বিক্রিয়ার অন্তর্ভুক্ত সেটা আমরা বিশ্লেষণ করে আসি। তাহলে বিক্রিয়াটা আমরা একটু দেখে নেই। চলো বিক্রিয়াটা কি বলছে এখানে। এই যে দেখো বিক্রিয়াটা আমাদের ছিল এরকম 4K প্লাস হচ্ছে O2, তার সঙ্গে কি বলতো? 2K2। ওকে, 4K প্লাস হচ্ছে O2। তাহলে ঘ নম্বর প্রশ্নটা আমরা একটু লক্ষ্য করি। ঘ নম্বর প্রশ্ন, তাহলে দেখো 2 নম্বর বিক্রিয়াটা, সরি 1 নম্বর বিক্রিয়াটা ছিল এরকম 4K প্লাস হচ্ছে কি বলতো? O2। তাহলে বিক্রিয়া করে আমরা কি পাইছি বলতো? 2K2O। ওকে, তাহলে এটা আমরা পাইছিলাম, তাই না? এখন আসো এই বিক্রিয়াটার ক্ষেত্রে কোন বিক্রিয়া ঘটছে, মানে কি ধরনের বিক্রিয়া ঘটছে সেটা একটু দেখার চেষ্টা করি। তো প্রথমে আমরা দেখি যে এটা কি একটা জারণ বিজারণ যৌগপদ বিক্রিয়া কিনা। চলো আমরা সেটা একটু বের করি। দেখো পটাশিয়াম একটা মুক্ত পরমাণু, তাই এর জারণ মান এখানে 0। একই ধরনের পরমাণু দ্বারা গঠিত অণু অক্সিজেন, তাই এটা হচ্ছে জারণ মান 0। দেখো পটাশিয়াম 2টা অক্সিজেনকে ধরছে, যাই হোক 2টা পটাশিয়ামে কিন্তু 2টা অক্সিজেনকে ধরছে, সো এখানে পটাশিয়াম +1 আর অক্সিজেনটা হচ্ছে এখানে -2। ওকে, অক্সিজেন কত এখানে বলতো? -2। তাহলে দেখো
আগে পটাশিয়াম ছিল 0 কিন্তু এখন পটাশিয়াম হয়েছে কত বলতো +1, কম থেকে বেশি, তার মানে এখানে কি ঘটছে বলতো, এখানে কিন্তু আমাদের জারণ ঘটছে। এবং অক্সিজেন ছিল 0, অক্সিজেন হয়েছে -2, তাহলে দেখো 0 থেকে 2 মানে বেশি থেকে কম হয়েছে, তার মানে এখানে কিন্তু বিজারণ ঘটছে। সো আমরা বুঝতেই পারতেছি এখানে কিন্তু আমাদের কি হয়েছে বলতো রেডক্স বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়াটা কিন্তু একটা জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া। ওকে, তাহলে আমরা এক ধরনের বিক্রিয়া কিন্তু পাইলাম, তাহলে এটা একটা রেডক্স বিক্রিয়া। ওকে, রেডক্স বিক্রিয়া যদি আমরা এখন দেখাইতে চাই যে জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া, দেখো জারণ অর্ধ বিক্রিয়া, জারণ কার ঘটছে এখানে বলতো পটাশিয়ামের, তাহলে জারণ অর্ধ বিক্রিয়াটা কেমন দাঁড়াবে, জারণ অর্ধ বিক্রিয়া এটা দাঁড়াবে দেখো পটাশিয়াম তার শেষ কক্ষপথের একটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে কিসে পরিণত হবে, পটাশিয়াম প্লাসে পরিণত হবে। এখন তুমি যদি 4টা পটাশিয়াম নিয়েছো 4 দিতে পারো, 4টা ইলেকট্রন দিতে পারো, 4টা পটাশিয়াম প্লাস দিতে পারো, সমস্যা নাই। এরপরে দেখো বিজারণ অর্ধ বিক্রিয়া, তাহলে দেখো বিজারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়েছে, বিজারণ অর্ধ বিক্রিয়া এইটা যদি লক্ষ্য করি তাহলে দেখো এখানে কি হয়েছে, অক্সিজেন তার শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে কিসে পরিণত হয়েছে, O2 মাইনাসে পরিণত হয়েছে। তাহলে দেখো বিজারণ অর্ধ বিক্রিয়া, তাহলে দেখো এই বিক্রিয়াটার ক্ষেত্রে যেহেতু একই সঙ্গে জারণও ঘটছে একই সঙ্গে বিজারণও ঘটছে, তাই এটা একটা কি বলতো জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া। ওকে, দেখো এই বিক্রিয়াটার ক্ষেত্রে আরো একটা জিনিস ঘটছে, দেখো আমাদের 2টা বিক্রিয়ক বিক্রিয়া করে একটা মাত্র উৎপাদ উৎপন্ন করছে। তার মানে আমরা জানি দেখো যে সকল রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে একের অধিক বিক্রিয়ক বিক্রিয়া করে একটি মাত্র উৎপাদ উৎপন্ন করে তাদেরকে সংযোজন বিক্রিয়া বলা হয়। তার মানে দেখো এই বিক্রিয়াটা কিন্তু আমাদের একটা সংযোজন বিক্রিয়া হিসেবেও কাজ করতেছে। কি হিসেবে কাজ করতেছে বলতো, সংযোজন বিক্রিয়া। কেন সংযোজন বিক্রিয়া, কারণ একের অধিক বিক্রিয়ক বিক্রিয়া করছে, বিক্রিয়া করে কিন্তু আমাদের একটা মাত্র উৎপাদ উৎপন্ন করছে। সো আমরা বলতেই পারি এটা একটি সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, এরপরে আসো, তারপরে দেখো যেহেতু পটাশিয়ামকে আমি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করতেছি, তার মানে এটা কিন্তু একটা দহন বিক্রিয়া। এটা একটা কি বিক্রিয়া বলতো, দহন বিক্রিয়া। তার মানে দেখো এই বিক্রিয়াটার ক্ষেত্রে কিন্তু প্রচন্ড পরিমাণ কি উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হবে। যেহেতু প্রচন্ড পরিমাণ তাপ উৎপন্ন হবে তাই এটাকে আমরা কি বিক্রিয়া বলতে পারি বলতো, দহন বিক্রিয়াও বলতে পারি। তার মানে দেখো উদ্দীপকে উল্লেখিত 1 নম্বর বিক্রিয়াটি একটি জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া এবং সেই সঙ্গে একটি সংযোজন বিক্রিয়া এবং সেই সঙ্গে একটি দহন বিক্রিয়া। আশা করি আমরা প্রশ্নের অ্যান্সারটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। তাহলে দেখো তুমি ইজি কেমিস্ট্রি বইয়ের মাধ্যমে খুব সহজেই কিন্তু শিক্ষককে ফ্রি পেয়ে গেলে। তোমার সমস্যা হয়েছে, তুমি কিউআর কোড স্ক্যান করলা, তুমি কিন্তু সেখান থেকে সলভ পেয়ে গেলে। তার মানে দেখো বইয়ের সঙ্গে শিক্ষক কিন্তু একদম ফ্রি। সো এইরকম বই অবশ্যই তোমার কাছেও রাখা উচিত, সেই সঙ্গে তোমার বন্ধু বান্ধবের কাছেও থাকবে। তাই দেরি না করে দ্রুত সময়ের মধ্যে নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজ এডুকেশনের পেজ থেকে সরাসরি আমরা অনলাইনের মাধ্যমে অর্ডার করে বইটি সংগ্রহ করব। দেখা হবে নেক্সট কোনো পর্বে। ততদিন তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সবসময় টেকনিক ইজ এডুকেশনের সঙ্গে থাকবে। সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।